ওকে, আচ্ছা সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, খেয়াল করো, আমরা এখন এইচএসসি যে আইসিটি যে কোর্সটা আছে সেই বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তোমরা যদি এখন এইচএসসি আইসিটি কোর্সের জন্য এসএসসি পরবর্তী 2025 এইচএসসি আইসিটি নতুন ব্যাচের দ্বিতীয় ব্যাচের জন্য তোমরা আসছো আর কি বলা যায়। তা আমি এখন মূলত এইচএসসি আইসিটি কোর্স সম্পর্কে বলবো বা সিলেবাস সম্পর্কে বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের এইচএসসি আইসিটির যে পত্র, এটা পত্র হচ্ছে একটি, কথা বুঝছো বিষয়টা? তার মানে আমাদের এইচএসসি আইসিটি যে সাবজেক্টটা সেটা কয় পত্রে বলো তো? এক পত্রে, ঠিক আছে? কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু দুই পত্রের, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কিন্তু আইসিটি কয়টি? একটি। তাহলে পরীক্ষার পূর্ণমান কেমন হবে? পূর্ণমান হচ্ছে 100 হবে। কত হবে? 100। তাহলে তোমাদের পরীক্ষা হবে মোট কত? 1300। কথা বলছে বিষয়টা? 6টা সাবজেক্টে একটা, 1300। আচ্ছা, এখন এই 100-র ভিতর কেমন ধরনের প্রশ্ন হবে? 100-র ভিতর হচ্ছে থিওরি হচ্ছে 75। থিওরি কত? 75। আচ্ছা, আর 25 হচ্ছে ব্যবহারিক। তাহলে ব্যবহারিক কত? 25। ওকে, এই থিওরির ভিতর আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সিকিউ, সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন, সেটা হচ্ছে 50 মার্কের, আর এমসিকিউ হচ্ছে 25 মার্কের। কথা বলছো? আচ্ছা, এখন এবার আসি, এই 50 মার্ক কয়টি লিখতে হয়? 8টি থেকে 5টি লিখতে হয়, 5 × 50। আর এমসিকিউ হচ্ছে আমাদের 25-এর ভিতর 25টা লিখতে হয়। কথা বলছে বিষয়টা? এই তাহলে এই গেল তোমাদের মান বন্টন। হ্যাঁ, আচ্ছা, এবার আসছে যে আমাদের এখানে কয়টা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো বিষয়গুলো আমরা বলবো। এখানে অধ্যায় রয়েছে 6টি। কয়টি বলো তো? 6টি। 6টা অধ্যায়ে 7 ধরনের জিনিস শেখানো হবে। আমি ইউনিভার্সিটিতে আমরা প্রায় 4 বছরে প্রায় 40টার কাছাকাছি সাবজেক্ট পড়েছি। সেই 4 বছরের মধ্য থেকে একটা সাবজেক্ট বলা যায় তোমাদের এখানে এক একটা অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং আইটি ডেভেলপমেন্টের আমাদের কিছু ফাউন্ডেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা সেই 6 অধ্যায় সম্পর্কে একটু বলবো। প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। নাম কি বলতো? তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায়টা নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্ক। নাম কি? নাম কি বলো দিন? কেন মুখ দিয়ে কথা বলতে পারছো না? রেসপন্স করতে হয়, তাহলে কি হবে জানো? ব্রেনে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন প্রশ্ন করবো বললাম, রেসপন্স করলে তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে দ্বিতীয়দের নাম কি বলো তো? কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্ক। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। কি বলতো? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থদের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। নামটা কি? ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং। তাহলে পঞ্চম অধ্যায়ের নাম কি বলতো? প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কি বলতো? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে একে বলি আমরা DBMS। তাহলে কি বলতো? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা শর্ট ফর্ম লিখলাম। হ্যাঁ, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই তোমাদের 6টা অধ্যায় রয়েছে। তাহলে কয়টা অধ্যায় বলতো? 6টা অধ্যায়। আচ্ছা, এখানে যে 6টা অধ্যায় রয়েছে, এই 6টা অধ্যায় কোন অধ্যায় কি সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের জীবনে কোন জায়গায় এটার কাজ রয়েছে সেটা আমি একটু বলে দিব। কারণ কি, এটা আমি পড়ানোর ক্ষেত্রে বলি, আমি যা শিখবো কোন জায়গায় লাগবে এটা যদি আমি না জানি তো এটা শিখে আমার লাভ নাই। আমি সিলেবাসে রয়েছে, এটা আমার জীবনে কোন জায়গায় লাগবে, কিভাবে কাজে লাগবে, এটাই যদি আমি না জানি, ওই নাম্বার তুলে তোমার অযথা কষ্ট করা, আর কোনো লাভ নাই। নাম্বার তোলো, সার্টিফিকেট অর্জন করো, ওই সার্টিফিকেট দিয়ে জীবনে কিছু করতেই পারবে না। এটাই বলো। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমে আসি। প্রথম অধ্যায় যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এই অধ্যায়ে কি ধরনের জিনিসগুলো আমরা শেখাবো। এখানে মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তি জিনিসটা কি, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে যে সমস্ত প্রযুক্তিগুলো বর্তমানে বিশ্বে এবং বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। স্যার একটু উদাহরণ দেন তো দেখি। যেমন দেখো, আমরা সারা বিশ্বে বর্তমানে একটা বিশ্বকে আমরা বিশ্ব না বলে বলি কি জানো? বিশ্বগ্রাম, যেটার ইংরেজি টার্ম হচ্ছে গ্লোবাল ভিলেজ। ওই গ্লোবাল ভিলেজ কেন আমি বিশ্বকে বলতেছি, সেই কারণগুলো কিন্তু বা সেই ধারণার ব্যাখ্যাগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে পাবো। সেই সাথে সাথে আমরা আরও কিছু জিনিস পাবো, যেমন ভার্চুয়াল রিয়েলিটি। এটা এমন একটা প্রযুক্তি যেখানে তুমি বাস্তবে সেটা প্র্যাকটিস না করেই কম্পিউটার নিয়ন্ত্রিত এনভায়রনমেন্টের মাধ্যমে তুমি সেটা করতে পারো। যেমন তুমি ড্রাইভিং প্রশিক্ষণ দিবা, রাস্তায় না গিয়েই তোমার একটা স্ক্রিনে একটা রাস্তা থাকবে এবং ড্রাইভিং এর স্টারিংগুলো এরকম একটা কম্পিউটার নিয়ন্ত্রিত এনভায়রনমেন্ট দেওয়া থাকবে। তুমি এই রুমের মধ্যে এই ড্রাইভিং প্রশিক্ষণটা তুমি করতে পারবা। এই বিভিন্ন রকম এরকম প্রশিক্ষণের জন্য যে প্রযুক্তির তার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমাদের ফোনে কিন্তু আমরা লক করি না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করি। আবার তোমাদের যে স্কুল বা কলেজে সেখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে আমরা কি করি? অ্যাটেন্ডেন্স দিই। বুঝতে পারছো? এখন দেখো, এই প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক্স। এরকম আরও অনেক প্রযুক্তি রয়েছে, যেমন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, IoT, রোবোটিক্স। কথা বুঝতে বিষয়টা? এরকম বিভিন্ন প্রযুক্তি বিষয়গুলো আমাদের বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বে যেগুলো জনপ্রিয়তা বা বেশি এলাকায় ব্যবহার হচ্ছে, সেইগুলো কিন্তু আমরা এই প্রথম অধ্যায়ে পড়ব। কথা বুঝতে বিষয়টা? আচ্ছা, এই সাথে সাথে আরেকটা বলি, এটা তো আমাদের জীবনের বিষয়টা আমরা আসলাম এবং কী ধরনের টপিকসগুলো পড়াবো সেটাও আসলাম। আরেকটা জিনিস হচ্ছে, স্যার এখান থেকে আমাদের তো একটা পরীক্ষা দেওয়া লাগে, তাহলে পরীক্ষার প্রশ্নটা কেমন হবে? এখান থেকে 1 সেট সৃজনশীল হয়। কয় সেট? 1 সেট। এমসিকিউ কত হয়? 3 থেকে 5টি হয়। তাহলে এমসিকিউ কত? 3 থেকে 5, আর এটা সিকিউ 1 সেট হয়। এবার আসলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্ক। কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন মানেই আছে আসলে যোগাযোগ, তার মানে এখানে যোগাযোগ পদ্ধতি। স্যার কোন ধরনের যোগাযোগ পদ্ধতি? ওই যে তুমি ফোনে কথা বলছো, একজনের তথ্য আরেকজনের কাছে চলে যাচ্ছে, তুমি ইন্টারনেট ব্যবহার করছো না? হ্যাঁ, তাহলে এই জায়গায় যে ধরনের কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আমরা জানবো, কমিউনিকেশন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, কিভাবে কমিউনিকেশনগুলো হয়, কমিউনিকেশনের জন্য কোন কোন যন্ত্রপাতিগুলো লাগে, সেই বিষয়গুলো আমরা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আসবে। এবং কম্পিউটার নেটওয়ার্ক, এই কমিউনিকেশন সিস্টেম যখন এস্টাবলিশ করতে হয় তখন তাদের ডিভাইসগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করতে হয়। এই কানেকশনকে বলা হয় নেটওয়ার্ক। যেমন দেখো, এই নেটওয়ার্কের জন্য বিভিন্ন ডিভাইস ইউজ করা হয়, যেমন রাউটার দিয়ে কি করে? আমরা ইন্টারনেট ইউজ করি না? মডেম দিয়েও তো আমরা ইন্টারনেট ইউজ করি, তাই না? এরকম রাউটার আছে, সুইচ আছে, গেটওয়ে আছে, ব্রিজ আছে, হাব আছে, এরকম যন্ত্রপাতি ব্যবহার করে আমরা নেটওয়ার্ক করি, মানে কানেকশন সৃষ্টি করি। ঠিক আছে, এই গেল আমাদের দ্বিতীয় অধ্যায়। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় জানলাম কি বলতো? দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন পদ্ধতি, তথ্য আদান প্রদানের পদ্ধতি সম্পর্কে আমরা জানবো দ্বিতীয় অধ্যায়ে। বুঝতে পেরেছো বিষয়টা? এখানেও আমাদের 3 থেকে 5টি প্রশ্ন হবে এমসিকিউ এবং 1 সেট কোশ্চেন হবে। তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। নামটা কি? সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। তাহলে আমাদের এখানে 2টা পার্ট আছে, একটা সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। স্যার তাহলে সংখ্যা পদ্ধতিটা কি? আমরা নিজেদের জীবনে গণনা বা হিসাব করার জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে প্রকাশ করি না?
এই যে তোমরা এখানে কয়জন আছো সেটা যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে আমরা হিসাব করি না? এই যে আমরা কোনো গণনা বা হিসাবের জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করি, ওই চিহ্ন ব্যবহার করে গণনা বা হিসাবকে প্রকাশ করার পদ্ধতির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন আমরা যেমন 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করি, যেহেতু আমরা আইসিটি পড়তেছি, এখানে কম্পিউটার প্রযুক্তি আছে, তো কম্পিউটারের অভ্যন্তরে কিন্তু 0 থেকে 9 অঙ্ক ব্যবহার করা হয় না, ওখানে কিন্তু 01 ব্যবহার করা হয়। তাহলে ওটাও একটা সংখ্যা পদ্ধতি। আবার কম্পিউটারকে 01 আমাদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া কষ্টকর, তাই কম্পিউটারে 01-এর পরিবর্তে আরেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, যেমন অক্টাল আর হেক্সাডেসিমেল। এই অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশনা দিতে পারি। কিন্তু যে আমরা এখানে দেখতেছি যে আমাদের দৈনন্দিন জীবন এবং কম্পিউটার প্রযুক্তিতে যে ধরনের সংখ্যাগুলো ব্যবহার করে তার পদ্ধতি এবং তাদের মধ্যে পারস্পরিক রূপান্তর এবং তাদের মধ্যে গাণিতিক অপারেশন এবং কম্পিউটার কিভাবে একটা গাণিতিক অপারেশন করে সেটাও আমাদের জানা দরকার, আর সেটাই আমাদের শেখানো হবে এই সংখ্যা পদ্ধতিতে। তার মানে এখানে আমরা কম্পিউটার এবং দৈনন্দিন জীবনের কাজকর্ম করার জন্য যে ধরনের সংখ্যাগুলো রয়েছে সেইগুলো, এইটুক থেকে আমাদের এক সেট কোশ্চেন হবে, এক সেট এবং 3 থেকে 5টা এমসিকিউ। দ্বিতীয় পার্ট আছে ডিজিটাল ডিভাইস। দ্বিতীয় পার্টটা কি বলতো? ডিজিটাল ডিভাইস। ওকে, আচ্ছা, ডিজিটাল ডিভাইসটা কি? ডিজিটাল ডিভাইসটা কি সেটা একটু খেয়াল করো। আমি দেখো তোমাদের সামনে এখন আমার একটা কম্পিউটারের মাদারবোর্ড দেখাচ্ছি। এই দেখো কম্পিউটার, এটা মাদারবোর্ড। এই কম্পিউটার মাদারবোর্ডে আমাদের অনেক ধরনের ডিভাইস সংযুক্ত করে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করা হয়, তাই না? এই যে কম্পিউটার বলো, মোবাইল বলো, আধুনিক যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তুমি বলো, ওইগুলো তো আমাদের বানাতে হয় না, নাকি আকাশ থেকে বৃষ্টির মতো করে পড়ে? বানাতে হয়। ওই ডিজিটাল যন্ত্রপাতির যে সার্কিটগুলো আছে সেই সার্কিট তৈরি করানো শেখানো হয় ডিজিটাল ডিভাইস নামক অধ্যায়ে। এখানে তোমাদের এই ডিজিটাল যন্ত্রপাতি কিভাবে সার্কিটগুলো বিল্ড আপ করে তার কৌশল এখানে কিন্তু শেখানো হবে, এবং এটা বাস্তবেই শেখানো হবে, এটা মুখস্থ না, সার্কিট ডিজাইন করেই আমরা দেখাবো। ঠিক আছে, তো এই গেল আমাদের তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অংশ ডিজিটাল সার্কিট ডিজাইন। কথা বুঝছো বিষয়টা? ওকে, আচ্ছা, এবার আমরা আসি, তাহলে এখানেও কিন্তু আমাদের এক সেট, তাহলে বলা যায় তৃতীয় অধ্যায় থেকে আমাদের বলা যায় প্রায় 6 থেকে 8 বা 9টা পর্যন্ত এমসিকিউ আসতে পারে, 9টা পর্যন্ত এমসিকিউ আসে, এবং এখান থেকে 2 সেট কোশ্চেন হয়, এই পার্ট থেকে এই পার্ট থেকে। এবার আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় জিনিসটা কি? চতুর্থ অধ্যায়ের নামটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML। আচ্ছা, আমরা ওয়েব ডিজাইনের জানার আগে ওয়েবসাইট তো নাম শুনছি নাকি? যেমন তুমি দারাজে গিয়ে কি করছো, প্রোডাক্ট কিনছো। ফেসবুক একটা ওয়েবসাইট যেখানে তুমি ফেসবুক কি ফ্রেন্ড মানে সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করছো। আবার তুমি যে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিবা সেটা কোথা থেকে নিবা? যশোর বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তো নিবা। তাহলে আমরা ওয়েবসাইটের নাম তো শুনছি নাকি? হ্যাঁ, তো এখন দেখো সেই ওয়েবসাইটটা যে আমাদের আছে সেটা তো তৈরি করা লাগে, তাই না? সেই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমাদের শেখানো আছে এই জায়গাটাই। একটা ওয়েবসাইট কি, একটা ওয়েবসাইটের নাম দিতে হয় কি করে, ওয়েবসাইট ঠিকানাগুলো কিভাবে তৈরি করে, এটা হচ্ছে ডিজাইন পরিচিতি। পরিচিতির পরে আছে যে এই ওয়েবসাইটটা আমি বানাবো কি করে, আমি নিজে বানাবো কি করে। এই বানানোর একটা ভাষা, তার নাম হচ্ছে HTML ভাষা। এই HTML ভাষা ব্যবহার করে আমরা কি করতে পারি বলতো? এই ওয়েবসাইট ডিজাইন করতে পারি। এই ওয়েবসাইট ডিজাইন করা তোমাদের আজকে ইন্টারমিডিয়েট রয়েছে, যেটা অনেকেই দেখবা যে ফ্রিল্যান্সিং কোর্স, হাবিজাবি কোর্স, ঠিক আছে, ওইগুলো মানে কি, তুমি যদি তোমার একাডেমিকেই রয়েছে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, যেটা একটা ভাষা শেখানো আছে, যেটার নাম কি HTML। কথা বলছো বিষয়টা? ওকে, আচ্ছা, এবার আমাদের এখান থেকে আমাদের প্রশ্ন হবে 3 থেকে 5টি, এখানে এক সেট কোশ্চেন হবে। আচ্ছা, এইবার হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা কি? পঞ্চম অধ্যায় হচ্ছে নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রাম। প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রাম, আসলে প্রোগ্রামিং জিনিসটা কি? দেখো, আমি তোমাকে একটা হুকুম করে তোমাকে দিয়ে একটা কাজ করে নিতে পারি, কিন্তু বর্তমানে কিন্তু আমরা মানুষকে বা কোনো প্রাণীকে ব্যবহার না করে আমাদের আরেকটা টেন্ডেন্সি এসেছে, সেটা হচ্ছে কোনো যন্ত্র ব্যবহার করে আমরা আমাদের কাজ করি। যেমন দেখো, তুমি ব্যাংকে গিয়ে এটিএম বুথ ব্যবহার করে তুমি টাকা তুলছো, এখন আর মানুষের কাছে গিয়ে তুমি বারবার টাকা তুলছো না। বুঝতে পারছো? তুমি ধরো একটা কোনো যদি হিসাব করবা, তার জন্য তুমি মোবাইল একটা সফটওয়্যার ব্যবহার করছো, নিজে আর কষ্ট করে অঙ্ক করতেছো না। আবার তুমি কি করবা, একটু বিনোদন নিবা, এই জন্য তুমি গেম আর ফিল্ডে গিয়ে না খেলে মোবাইলের স্ক্রিনে গিয়ে তুমি গেম খেলার একটা অনুভূতি নিচ্ছ তুমি।
তো ব্যাপারটা হচ্ছে এই যে সমস্ত যন্ত্রগুলো আমরা ব্যবহার করি তারা আমাদের কাঙ্ক্ষিত কাজটা কিন্তু করে দেয়। তাহলে এই কাঙ্ক্ষিত কাজটা ওকে দিয়ে যদি করাই নিতে হয় তাহলে ওকে কিন্তু কাজটা শিখাতে হয়, না শিখালে কিন্তু পারে না। ওকে যে কাজটা শিখাই দিতে হয় বা বলে দিতে হয় বা করে দিতে হয় বা অর্ডার করতে বা নির্দেশ দিতে হয়, এই জিনিসটাকে নাম হচ্ছে প্রোগ্রামিং করা। এর নাম কি? প্রোগ্রাম। তাহলে আমি যেমন তোমাকে হুকুম করে তোমাকে কাজ করে নিতে পারি, অর্ডার দিয়ে নিতে পারি, কম্পিউটার সিস্টেমে এই অর্ডার করার সিস্টেমটার নাম হচ্ছে প্রোগ্রাম করে দেওয়া। আর এই প্রোগ্রাম করার পরে যে ফাইলটা তৈরি হয় ভাই, এটাই হচ্ছে অ্যাপ বা সফটওয়্যার। তার মানে তুমি যে আজকে যে সফটওয়্যার বা অ্যাপস মোবাইল কম্পিউটারের জন্য ব্যবহার করছো সেটা কিন্তু একটা প্রোগ্রামিং কোডিং করে কিন্তু করা হয়। এখন এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সফটওয়্যারগুলো তৈরি করা হয়। তোমাদের ইন্টারমিডিয়েটে যেমন এসএসসিতে তোমাদের পরবর্তী ব্যাচগুলোতে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করার কৌশল শেখানো আছে। ইন্টারমিডিয়েট সি ভাষা ব্যবহার করে তোমাদের করা আছে। ইউনিভার্সিটি গিয়ে তোমরা সি প্লাস প্লাস পাবা বা আদার্স আরো কোনো জাভা পাবা। প্রফেশনে গিয়ে তুমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবা সেই ইন্ডাস্ট্রির জন্য যে সফটওয়্যার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সেটা তুমি করবা। তার মানে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কিন্তু আজকে তুমি সফটওয়্যারটা তৈরি করো। ক্লিয়ার বিষয়টা? এবং কোন ভাষা ব্যবহার করে? সি ভাষা ব্যবহার করে। এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এইটা কিন্তু আমাদের 3 থেকে না, এটা মিলাই 6 থেকে 9টি 2 সেট এমসিকিউ কোশ্চেন হয় এখানে। ষষ্ঠ অধ্যায় জিনিসটা কি, যেটার নাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে তুমি চিন্তা করো, আজকে বিশ্ব উন্নয়ন করছে, প্রযুক্তি যারা সবচেয়ে ধারণ করতেছে, আমাদের সব সিস্টেমগুলো অটোমেটেড হচ্ছে। এর পিছনের মেন একটা কারণ হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে প্রোগ্রামিং আর একটা ডিজিটাল ডিভাইস। আজকে তুমি চিন্তা করো আমাদের দেশে যে যুদ্ধগুলো হচ্ছে সারা বিশ্বে, এই যুদ্ধগুলো কিন্তু এখন মানুষ ঘরে বসে পরিচালনা করছে, ফিল্ডে না গিয়ে। তো এই যে যন্ত্রপাতিগুলো বানানো হয়, একটা হচ্ছে এই কোডিং করে, এবং সেই কোডিং এর জন্য যে ডিভাইস লাগবে সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই 2টা জিনিস যদি কারোর কাছে না থাকে, এই 2টা জিনিসে বিশ্বে যে পিছিয়ে আছে সে বিশ্ব থেকে পিছিয়ে আছে। কথা বুঝছো? তার মনে রাখবা আমাদের দেশে কিন্তু যদি আমরা এটাতে স্বয়ংসম্পন্ন হতে, তাহলে আমাদের দেশের সন্তানদের বা শিক্ষার্থীদের এই ডিজিটাল সার্কিট ডিজাইন এবং এই প্রোগ্রামিং সম্পর্কে আমাদের এক্সপার্ট হতে হবে, না হলে তুমি উন্নয়ন করতে পারবা না। অন্যের কিনাতা ইউজ করলে ও যখন ইচ্ছা করবে তুমি ব্যবহার করতে পারবা, ইচ্ছা না করলে তুমি ব্যবহার করতে পারবা না। তোমাকে তৈরি করতে হবে। এবং এর জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু 3টা উদ্যোগ নিয়েই। একটা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট, এখন সারা দেশে চলছে, স্কুল কলেজ ছেলেমেয়েদের জন্য বাছাই করে তৈরি করছে। আর হচ্ছে রোবট অলিম্পিয়াড, এই ড্রোন রোবট কি করে বানাতে, এর একটা অলিম্পিয়াড চলে, রোবট অলিম্পিয়াড। আর হচ্ছে এআই অলিম্পিয়াড, কারণ এখন এআই যুগে এআই আমাকেই বানাতে হবে। চ্যাট জিপিটি তোমার না ভাই, ওটা মানুষের, অন্যের, তোমার জন্য তোমাকেই বানাতে হবে। তো এআই কিন্তু এটা প্রতিযোগিতা আছে কিন্তু স্কুল করে, তোমরাও চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারবা। তো এই যে হচ্ছে সে আমাদের প্রোগ্রামিং। এবার আসো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিবা, আর তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। যে ওয়েবসাইটে তুমি রোল নম্বরটা দিয়ে রেজাল্ট দেখছো, ওই ওয়েবসাইটের সার্ভারে লক্ষ লক্ষ মানুষের রেজাল্ট আছে। তুমি রোল নম্বর দিচ্ছ, রেজাল্ট চলে আসছে। কিভাবে এই ডেটাটা তোমার কাছে আসছে, কিভাবে এই ডেটাটার ম্যানেজমেন্ট করা হয়, যেটা দিয়ে ম্যানেজমেন্ট করা হয় সেটার নাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এবং যে ভাষা দিয়ে এটা কন্ট্রোল করা হয় তার নাম হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল ভাষা ব্যবহার করে তোমাদের ডেটাবেস সিস্টেম করে। আজকে এই অধ্যায় যখন পড়বা তুমি বুঝতে পারবা রেজাল্টটা কোথা থেকে কিভাবে আসে। পঞ্চম অধ্যায় যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা যে কিভাবে এটা সফটওয়্যার তৈরি করা হয়। চতুর্থ অধ্যায় যখন পড়বা তুমি এটা বুঝতে পারবা যে কিভাবে একটা ওয়েবসাইট বানানো হয়। ডিজিটাল সার্কিট যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা কিভাবে একটা আমাদের এই পার্টসগুলো বানানো হয়, এই ডিজিটাল সার্কিটগুলো বানানো হয়। প্রত্যেকটা জিনিস এখানে টেকনিক্যাল, প্রত্যেকটা জিনিস এখানে টেকনিক্যাল। এটা আমাদের তৈরি করতে হবে, এটা ফাঁকি দেওয়ার অপশন করবে না। এটা আমার তোমার জন্য একটা সম্পদ, এবং এটা আমার দেশের জন্য সম্পদ শেখাটা। কারণ আজকে যদি আমার দেশে যদি কোনো একটা বড় কোনো ইন্ডাস্ট্রি দরকার হয় এই ধরনের, সেখানে মেধাবী স্টুডেন্টগুলো না তৈরি হলে কোথা থেকে, আকাশ থেকে পড়বে? দরকার কিন্তু এটা ভালো করে শিখবা। যারা ভালো করতে চাও তারা ভালো করে শিখবা, যারা ফাঁকি দিতে চাও তাদের হিসাব নিকাশ আলাদা। এই যে 6টা অধ্যায় রয়েছে, এখানেও আমাদের 3 থেকে 5টি এবং 1 সেট প্রশ্ন হবে। এখানে কোথায় আছে লিখতে হয় সবগুলো সিস্টেম। দেখো তো, তোমরা তো কিছু না হলে মোবাইল কম্পিউটার চালাও, এখানে প্রত্যেকটা টেকনোলজির বেসমেন্ট প্রাইমারি লেভেলে দেওয়া রয়েছে।
এটা শেখানো হয়েছে যাতে একজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট থেকে তার একটা নলেজ তৈরি হয়, সেদিন ইউনিভার্সিটি গিয়েই এটাতে আরও ভালো করতে পারে এবং যেটা আমাদের দেশে এবং তার নিজের জন্য কাজ লাগবে। এই হচ্ছে আমাদের 6টা অধ্যায়। এখন দেখো, খেয়াল করো, এবার তোমাদের আমি একটা তথ্য দিই। 2 ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। একটা আছে কোনোভাবে পাশ করে যেতে চাই, আর একটা স্টুডেন্ট হচ্ছে শিখতে চাই। আমার কোর্সটা কাদের জন্য? আমার কোর্স হচ্ছে যারা শিখতে চাই, শুধু শেখা না, প্রত্যেকটা জিনিস। এখানে 3-4টা অধ্যায় রয়েছে, 1 আর 2 বাদে 4টা, প্রত্যেকটা অধ্যায় টেকনিক্যাল অধ্যায় আমি শেখাবো। সাথে সাথে কোডিং হবে। কোডিং তোমার খাতা কলমে করতে হবে, মোবাইলে কম্পিউটারে করতে হবে। সেটা দিয়ে একটা প্রশ্ন সলভ করব, MCQ সিকিউ সবই সলভ করবো। সাথে আমি যেন একটা সিস্টেম নিজে থেকে বানাতে পারি, সেরকম একটা সিস্টেম তোমাকে তৈরি করে দেওয়া হবে। তুমি যখন এই 4র্থ অধ্যায় করবা, তোমার নিজের একটা সিম্পল হলো একটা ওয়েবসাইট দাঁড় করাতে হবে। এটা তুমি যদি না করতে পারো, তাহলে এই অধ্যায় পড়ে তোমার লাভ নাই। নাম্বার তুলে কি করবা? নাম্বার তুলে লাভ নাই। তুমি যদি নাম্বারের সাথে সাথে দক্ষতা না করতে পারো, কালকে তুমি ঝরে যাবে, এটা মাথায় রাখবা। তো এই যে এখানে প্রত্যেকটা টেকনিক্যাল অধ্যায় রয়েছে, এবার আমরা একটু বলি, খেয়াল করো। এবার দেখবে যে তুমি কষ্ট করছো, অনেক বেশি কাজ করছো, কোডিং করছো, হাবিজা করছো, তোমার আরেকটা ফ্রেন্ড করছে না। সে একটা স্বপ্নে আছে, কল্পনায় আছে, কি শুনবা? ওর একটা ধান্দা 1 আর 2 করব, আর এখানে 6ষ্ঠ অধ্যায় কিছু একটু থিওরি আছে, মেরে দেব, আর অঙ্ক আছে টুকটাক হাত মারবো। আর 4র্থ অধ্যায় কপাল যদি ভালো থাকে, 2-1টা প্রশ্ন কমন পালেই ভালো। এদিক সেদিক করে ও 4.5 সিকিউর জন্য প্রস্তুত। এবং এখান থেকেও স্বপ্ন দেখে এইরকম ঝাঁকানাকে স্টাইলে কোর্স কমপ্লিট করে কি করে জানো? ICT প্রস্তুতি নাই। যদি কপাল ভালো হয় তাহলে ওর A গ্রেড হয়, আর দেখা দেখি করতে পারলে A+ হয়। আর যদি নিজ যোগ্যতা যেতে হয় তাহলে পুরাটা পড়তে হবে। কারণ তুমি অধ্যায় বাদ দিলে একটা রিস্ক আছে। কি রিস্ক? সিকিউর বিকল্প থাকে, MCQর কি বিকল্প থাকে? তুমি অধিকাংশ স্টুডেন্ট যারা বলে ICT পড়া লাগে না, দেখবে বলে ICT পড়া লাগে না, তারা মনে রাখবা তাদের কাছে টুক করে 3, 4, 5 ধরবা, দেখবা পারে না। কথা হচ্ছে ওর দরকার ছিল কি জানো? ও পারে না, কিন্তু সেই কথাটা বলে দিল কি লাগে না। মানে হবে কি ও পারে না, কিন্তু নিজের অযোগ্যতা ঢাকার জন্য বললো কি লাগে না। মনে রাখবা, এই অনেকেই ডিজিটাল ডিভাইস আর কোডিং এই প্রোগ্রামিং বাদ দিয়ে দেয়। এই ডিজিটাল ডিভাইস প্রোগ্রামিং বাদ দিয়ে দিলে ICT আর কিছুই থাকে না। একজন মানুষের যেমন কিডনি আর হৃৎপিণ্ড নাই করে দিলাম, ওই মানুষ বেঁচে থাকা না বেঁচে থাকা একই কথা। তাহলে এই অধ্যায় বাদ দিয়ে দিলেই শেষ। কথা বুঝছো বিষয়টা? এই হচ্ছে বিষয়। তাই মনে রাখবা, কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না যদি ভালো কিছু করতে চাও। আর একটা আছে প্র্যাকটিক্যালি করতে হবে, যাতে তোমার প্রশ্নগুলো সহজে তুমি অ্যান্সার করতে পারবা, কষ্ট কম হবে, মুখস্থ করা লাগবে না। আরেকটা সুবিধা হচ্ছে তুমি তোমার বাস্তব জীবন সম্পর্কে জানতে পারবা, এটা কোথায়, কেন, কোন জায়গায় কিভাবে কাজে লাগে। ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস টেকনিক্যালি ভাবে শেখাবো এরকম করে। তাহলে এই গেল তোমাদের সিলেবাস। তাহলে এখান থেকে আমি যদি একটু তোমাদের সামারি দিই, তাহলে সামারিটা খেয়াল করো, একটু খেয়াল করো। আমাদের পত্রে একটি পূর্ণমান 175 কি বলতো? 75 কি থিওরি আর 25 প্র্যাকটিক্যাল। আচ্ছা, 75 হচ্ছে 50 সিকিউ আর 25 MCQ। সিকিউ 8টি থেকে 5টি আনসার করতে হবে। কোন কোন অধ্যায় থেকে আসে মনে রাখবা, 3 আর 5 থেকে 2 সেট আসে, বাকিগুলো থেকে 1 সেট আসে। ক্লিয়ার? আচ্ছা স্যার, প্র্যাকটিক্যাল কোন কোন অধ্যায় থেকে হয়? প্র্যাকটিক্যাল হয় 4, 5 এবং 6 অধ্যায় থেকে। কথা বুঝছো? এখানে সবগুলো কোডিং। ওকে, 3, 4, 5 হচ্ছে কোডিং, 4, 5 কোডিং, 6 কোডিং, আর 3 হচ্ছে অঙ্ক, আর এটা হচ্ছে সার্কিট ডিজাইন, আর এই 2টো হচ্ছে থিওরি। কথা বুঝছো বিষয়টা? আচ্ছা, এই গেল অধ্যায় 6টি। তাহলে আমরা ফাইনালি তোমাদের বলতে পারি কোন অধ্যায় কি শিখবো। প্রথম অধ্যায়ে থিওরি শিখবো, কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন, তথ্যের আদান প্রদান জিনিসগুলো শিখবো। তৃতীয় অধ্যায় সংখ্যার পদ্ধতি শিখবো, যেটা অঙ্ক। আর এই দ্বিতীয় অংশে ডিজিটাল যন্ত্রপাতি সার্কিট তৈরি করা শিখবো। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েবসাইট ডিজাইন পরিস্থিতি সম্পর্কে জানবো এবং নিজেরা HTML ভাষা ব্যবহার করে ওয়েবসাইট বানাতে শিখবো। ক্লিয়ার? পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সফটওয়্যার তৈরি করার যে কোডিং, সেটা শিখবো। ঠিক আছে? আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে কিভাবে অসংখ্য ডেটাগুলোকে কম্পিউটার সিস্টেম মধ্যে ম্যানেজমেন্ট করা যায়, যেটা ডেটাবেস, সেই ডেটাবেসটা আমরা শিখবো। কথা বুঝছো বিষয়টা? ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের বলা যায় আমরা HSC ICTর সিলেবাস
এবং হচ্ছে অধ্যায় সমূহ বিস্তারিত। এবং একটা সতর্ক খেয়াল রাখবা, কোনো অধ্যায় বাদ দিয়ে পড়বা না, অধ্যায় সম্পূর্ণ পড়বা। যদি কোনো অধ্যায় কঠিন লাগে তাহলে সেটার সৃজনশীল অ্যান্সার করার দরকার নাই, কিন্তু তুমি পুরো অধ্যায়টা কনসেপ্ট তোমার রাখা লাগবে, কারণ সৃজনশীলের বিকল্প থাকে, তোমার এমসিকিউর বিকল্প থাকে না। এবং কেউ যদি ডিজিটাল সাইড এবং কোডিং যদি বাদ দিয়ে দেয়, তার আইসিটি পড়ার না পড়ার সমান কথা, কিন্তু কথা বলছো বিষয়টা। আর এই হচ্ছে বিষয়। এখন আমি তোমাদের কি করব, এই যে এতক্ষণ বয়ান দিলাম, এখন তোমাদের এই বয়ানের বাস্তবতার জন্য আমি একটা চতুর্থদের উপর 15 মিনিটের একটা ডেমো ক্লাস নিব। এই যে তোমাদের কোডিং টোডিং হাবিজাবি কথা বলতেছি, এর উপর আমি ক্লাস নিব, যে কোডিং করার মাধ্যমে কি করে একটা ওয়েবসাইট বানাতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা ওইটা শেখাতে যাচ্ছি, ঠিক আছে? বন্ধ করো। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো যে আমি যে আইসিটি কোর্সটা করাই এইচএসসির জন্য, হয়েছে, সেটা কিভাবে কতদিনে কোর্স করাবো, সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমি এইচএসসির আইসিটিটা মূলত তোমাদের কয়টি ক্লাস নেওয়া হয় সেই বিষয়ে একটু বলি। আমাদের প্রথম অধ্যায় ক্লাস নেওয়া হয় 60টি, দ্বিতীয় অধ্যায় 60টি, তৃতীয় অধ্যায় হচ্ছে 17টি, চতুর্থ অধ্যায় 10টি, পঞ্চম অধ্যায় 13টি, ষষ্ঠ অধ্যায় 60টি। আমরা দেখতে পাচ্ছি যে 3, 4, 5-এ আমরা সবচেয়ে বেশি সময় দিই। এটা টেকনিক্যাল টার্ম এবং হাতে কলমে করে, এই জন্য আমাদের সময় বেশি লাগে। আর থিওরিতেগুলোতে আমরা একটু সময় কম দিই, আমরা 4টে ক্লাস এরকমভাবে নিয়ে করি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 52টি ক্লাস, আর একটি ওরিয়েন্টেশন এবং একটি বিদায়, এই মিলে মোট 54টে ক্লাস। এই 54টা ক্লাস যেটা আছে, যেটা আমি আসলে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি কোর্সটা কিভাবে তোমাদের নিব। এই 54 ক্লাস মানে আছে 4.5 মাস হয়, 4.5 মাসে তোমাদের কোর্সটা শেষ হবে। কথা বুঝছো বিষয়টা? আচ্ছা, আমরা প্রতি অধ্যায়ে কি কি ধরনের জিনিসগুলো পড়াই সেটাও একটু জানা দরকার। আমার কথা হচ্ছে, আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট পরীক্ষা হয় আর 1 ঘন্টা ক্লাস হয়। এই ক্লাস যখন হয় তখন আমি বেসিকগুলো শিখাই, শেখানোর পরে সেইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ক্লাসেই। অঙ্ক হলে অঙ্ক, সার্কিট হলে সার্কিট, আর কোডিং হলে ক্লাসেই। যাদের মোবাইল কম্পিউটার তারা নিয়ে আসবে, যাদের না থাকবে না বন্ধুরা একাধিক করে এভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা সেটার আলোকে আমরা ক্লাসের টপিকস ওয়াইজ আমরা এমসিকিউ এবং সিকিউ করব, কারণ আমাদের লক্ষ্য দুইটা, একটা হচ্ছে শেখা এবং একটা হচ্ছে রেজাল্ট করা। আমরা কোনোটাকে ছাড় দিতে রাজি না। আমরা ভালো করে শিখবো যেটা আমার জীবনে কাজে লাগবে, আর আমরা ভালো রেজাল্ট করব যাতে আমার সার্টিফিকেটটা ভারী হয়। দুটাই আমরা স্ট্রংলি করব। এই হচ্ছে সিকিউ এবং এমসিকিউ, এবং এভাবে আমরা করি। আচ্ছা, আর আমাদের প্রতি ক্লাসে কিন্তু একটা পরীক্ষা থাকে, ডেইলি টেস্ট থাকে, যেটা আগের ক্লাসে যা পড়েছে তার উপর। এতে করে তোমার যাচাই করা হয় তোমার গ্রোথটা কেমন হচ্ছে। যখন একটা অধ্যায় শেষ হয়ে যায় তখন আমরা শেষে একটা সলভ ক্লাস নিই, পুরো অধ্যায় মিলে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, তারপরে মডেল টেস্ট নেওয়া হয়, যেখানে সিকিউ এবং এমসিকিউ উভয় থাকে। এই কোনো অধ্যায় যদি প্র্যাকটিক্যাল থাকে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আলাদা করে নিই, এই কারণে যে তোমার প্র্যাকটিক্যালে তুমি কম্পিউটারে করতে পারো কিনা সেটা দক্ষতা যাচাই করার জন্য, ঠিক আছে? এটা তোমার স্কিলটাকে আমি সুন্দর করবো, এই উদ্দেশ্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন হচ্ছে যে আমার কোর্স ফি কত বা বিষয়গুলো, আমি 4.5 মাসে 4,500 নিচ্ছি, ঠিক আছে? 3টা ক্লাস করতে পারবা ফ্রি, তার আগে আমরা ভর্তি নিব না। 3 ক্লাস পরে চতুর্থ অধ্যায় ক্লাস থেকে আমাদের প্রথমে 2500 দেওয়া লাগবে, আর তারপরে দেওয়া লাগবে 2000। আর কোনো ভর্তি ফি নাই, তবে কোনো শিট বা কোনো কিছু নিলে সেটা ফটোকপি তোমাকে করে বিল দিয়ে নিতে হবে। কথা বুঝছো বিষয়টা? আচ্ছা, এবার একটা অনেকের কোশ্চেন থাকে, আগে পড়বো না পরে পড়বো, এই বিষয়ে কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন থাকে, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে 13টা সাবজেক্ট তুমি যদি এই আইসিটি সেকেন্ডারের জন্য রাখো তাহলে তোমার জন্য বিপদ। কেন? সেকেন্ডারে কিন্তু কম সময় পাওয়া যায়, এটা তো জানো। তাহলে এই আইসিটি ফার্স্ট ইয়ারে করে ফেলাটাই তোমার সহজ, ফার্স্ট ইয়ারে বেশি সময় পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি এইটা আগে করো তাহলে অনেকে বলবে ভুলে যাব। আচ্ছা, একটা বিষয়টা খেয়াল করো, তুমি যদি আগে ভুলো তাহলে রিভিশন দিয়ে তুমি সেটা রিকভারি করতে পারছো, কিন্তু তুমি যদি পরে পড়ো তাহলে ভুলে গেলে কোথায় পড়বা তখন? আর আমরা একটা সিস্টেম রাখছি, সেটা হচ্ছে আমার কোর্স শেষ করার পরেও তুমি প্রত্যেক যে কলেজে পরীক্ষা হয় সেই কলেজের পরীক্ষার আগে আবার একদিনের একটা ম্যারাথন ক্লাস নিয়ে রিভিশন দিতে হয়। তার মানে তুমি এখন কোর্স করলে মিনিমাম 6 বার রিভিশন দিতে পারবা আমার কাছে উইদাউট পেমেন্টে।
হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট, অনেক সময় ফাইনাল পরীক্ষার আগেও নিই। তাহলে তোমার কিন্তু সলিউশন চলে আসছে। এছাড়াও কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু রুমে রেকর্ডেড পাবা, তোমার কোনো সমস্যা নেই, তুমি আবার ঝালাই করে দেখে নিতে পারছো, ঠিক আছে। আর এই সময় করলে আমাদের চাপ শুরু করা, আমাদের কাছে যারা মেধাবীরা পড়ে এবং যারা বেশিরভাগ ইউনিভার্সিটি চান্স পেয়েছে তাদের একটাই কথা যে আমি সেকেন্ডারি কম সময় পাবো, আমার ফার্স্ট ইয়ার কোর্স শেষ করাটাই গুরুত্বপূর্ণ। এজন্য ভালো স্টুডেন্টগুলো যারা নিজেকে কিছু করতে চায় তারা আগে করে, আর যারা ফাঁকিবাজ তারা সবসময় মনে রাখবে পরের জন্য রেখে দেয়। ওরা ইভেন পরীক্ষার সকালে পড়ার জন্য রেখে দেয় প্রশ্ন। এখন তুমি কোন ক্যাটাগরি সেটা তুমি দেখবা। এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমরা আসি যে আমি কোন বই পড়াবো। আমি এই মাহাবুরমান বইটা পড়াবো, এই বইটা তোমরা কিনবা। স্যার নতুন বইটা আসেনি, সমস্যা নাই, যে বইটা আছে ওইটা নিয়ে আসো, যতটুকু সংযোজন করা দেখে আমি ক্লাসে নোট আকারে করে দিব না, তোমার দরকার, সমস্যা নাই, এখন তুমি করো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর আগামী দিন আরেকটা বিষয় বলি, আমরা অধ্যায়গুলো একটু ব্রেক সিস্টেমে করে। কেমন? আমি প্রথমে শুরু করি 3, তারপর 1, তারপর 4, তারপর 2, তারপরে 5, তারপরে 6। কেন? টেকনিক্যাল আমাদের স্টুডেন্টগুলো কোডিং করে বা টেকনিক্যাল টার্ম করে করে থিওরি পড়তে চায় না, এই জন্য আমি একটু মাঝে মাঝে ভাজে ভাজে করাই, যাতে করে তাদের বোরিংটা না আসে, ঠিক আছে। কারণ আমাদের বেশিরভাগ ছেলেপেলে এই কোডিংয়ে বা টেকনিক্যাল টার্মগুলোতে বেশি ওরা মুখস্থ করা লাগে না, নিজে থেকেই পারা যায়, পেন কম। আর থিওরিতে মুখস্থ করো, মেলা লেখো, এই জন্য অনেক সময় এটা হয়। তবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, কোনো সমস্যা, আমি পূর্ণাঙ্গ রূপেই করি। এই হচ্ছে তোমাদের সিস্টেম। তাহলে তোমাদের হচ্ছে আগামী দিন তোমরা যথাসময়ে চলে আসবা, ঠিক আছে। আমাদের কন্ডিশন আগামী দিন আমরা তৃতীয় অধ্যায়ের কি করব? তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি আমরা শুরু করব, ঠিক আছে। আর প্রথম দিনই তোমাদের আসতে হবে, ক্লাস মিস দিলে কিন্তু বিপদে পড়বা, কারণ ক্লাসগুলো কিন্তু চলছে, ঠিক আছে। আর এই ব্যাচে যাদের টাইম হচ্ছে না, আমাদের আরও ব্যাচ আছে, যেমন স্যাট শনি সোমবার 3টার সময় একটা ব্যাচ আছে, এখানে তুমি আসতে পারবা। আবার আমাদের আরেকটা ব্যাচ করবো, তৃতীয় ব্যাচ আরেকটা করবো, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 7টা 45-এ, এখানেও তুমি আসতে পারবা, ঠিক আছে। ওকে, এই পর্যন্তই।